হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমি একটা ছোট্ট সেশন নিয়ে চলে এসেছি, কিন্তু এই ছোট্ট সেশনটা ক্লাস 10 এবং ক্লাস 11 এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা সেশন। কারণ এই সেশনে আমরা শিখবো যে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশনকে কিভাবে ব্যালেন্স করতে হয়। দেখো, স্টয়কিওমেট্রি আমাদের ক্লাস 10 এবং ক্লাস 11 এর মূল কনসেপ্ট দুটোরই কিন্তু একটা ইম্পর্টেন্ট পোর্শন। আর এখানে স্টুডেন্টরা অনেক ক্ষেত্রেই ফিল করে যে কোনো একটা রিঅ্যাকশন যেটা একটু বড় স্পেশালি, সেক্ষেত্রে আমরা ব্যালেন্সটাই করতে পারছি না। আর ব্যালেন্সিং ছাড়া তো আমরা স্টয়কিওমেট্রির কোনো অঙ্কই করতে পারবো না। তাহলে আমাদের কিন্তু ক্লাস 10 এর রাসায়নিক গণনা এবং ক্লাস 11 এর যে মূল কনসেপ্ট, এই দুটো চ্যাপ্টারেরই আমাদের গোড়াতেই গিয়ে আমাদের অঙ্কটা আটকে যাবে। তারপর বাদবাকি ক্যালকুলেশন তো আমি তাহলে করতেই পারবো না। তাই এই সমস্যাটা দূর করার জন্যই আমি একদম শর্ট একটা টেকনিক নিয়ে চলে এসেছি, যেখানে আমি দুটো টেকনিক মোটামুটি শেখাবো। একটা হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল মেথড, অর্থাৎ আমি জাস্ট হিট করে করে দেখবো যে কোনটা আমাদের খেটে যায়। আর একটা আমি এবিসিডি মেথড শেখাবো, যার সাহায্যে কিন্তু খুব সহজেই তুমি মাত্র 1 মিনিটের মধ্যে কিন্তু যে কোনো রিঅ্যাকশন ব্যালেন্স করতে পারবে। আমার ওয়ার্ডটা এখানে এমফাসাইজ করতে হবে যে কোনো রিঅ্যাকশন কিন্তু তুমি এখানে সলভ করতে পারবে। তাই এইটা একদম ইউনিভার্সাল একটা মেথড, যেটা তুমি যে কোনো রিঅ্যাকশনের জন্যই লাগাতে পারবে। এমন না যে এটা কোনো একটা পার্টিকুলার সোজা রিঅ্যাকশনের জন্য কাজে লাগবে, বাট বড় রিঅ্যাকশনের ক্ষেত্রে আমি কাজে লাগাতে পারবো না, এরকম কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এক্ষেত্রে আমি একদম শুরু করবো হচ্ছে এক্সাম্পল দিয়ে। ঠিক আছে, 10-15টা এক্সাম্পল করবো, অতগুলো না, 10টা মোটামুটি করলে আমাদের কাজ চলে যাবে। তাহলেই কিন্তু আমরা সব বুঝতে পারবো। ঠিক আছে, প্রথমে আমি হিট অ্যান্ড ট্রায়াল করে দেখাবো, তারপর আমি দেখাবো যে আমাদের এবিসিডি মেথড দিয়ে আমরা কি করে সলভ করি। ঠিক আছে, আচ্ছা দেখো, প্রথম হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল মেথড। হিট অ্যান্ড ট্রায়াল মেথড মানে কি? হিট অ্যান্ড ট্রায়াল মেথড মানে আমি করে করে দেখবো যে কোনটা আমাদের খাটছে। দেখো, প্রথমে আমি কি করব, আমি এখানে লাগাবো হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাটম কনজারভেশন। ঠিক আছে, দেখো এটার মানে কি? এটার মানে হচ্ছে অ্যাটম কনজারভেশন। তার মানে কি? এই যে বাম সাইডটা কি? এটা হচ্ছে আমাদের রিঅ্যাক্ট্যান্ট সাইড, অর্থাৎ এটা কি? এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক সাইড। অর্থাৎ বাম দিকে যারা আছে তারা বিক্রিয়াটা করছে, করলে কি হচ্ছে, ডান দিকের এরা তৈরি হচ্ছে। অর্থাৎ এগুলো কি? এগুলো হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ বা আমাদের প্রোডাক্ট, তাই তো? তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট সাইড। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট সাইড যেটা বাম দিকে থাকবে, একটা হচ্ছে ডান দিকে প্রোডাক্ট সাইড। এখানে আরো কিছু থাকতে পারতো, হয়তো কথার কথা এখানে NH3+O2 থাকতে পারতো। অর্থাৎ এরকম না যে ডান দিকে আমাদের একটা থাকতে হবে বা দুটো থাকতে হবে, এরকম কোনো নিয়ম নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে এক এক রিঅ্যাকশন এক এক রকম হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডান দিকে একজন আছে, তাহলে এখানে কি আমাদের একটাই প্রোডাক্ট রয়েছে, আর বাম দিকে দেখো আমাদের দুজন কিন্তু বিক্রিয়ক রয়েছে। তার মানে এই ক্ষেত্রে, এই বিক্রিয়ার ক্ষেত্রে দুটো বিক্রিয়ক মিলিত হয়ে আমাদের কিন্তু একটা বিক্রিয়াজাত পদার্থ তৈরি করছে। ঠিক আছে, তাহলে এরকম বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন জিনিস হবে। এখানে মূল জিনিসটা কি? মূল জিনিস হচ্ছে আমি যেটা বললাম, বাম দিকে আমাদের যতগুলো রিঅ্যাক্ট্যান্ট রয়েছে সেইগুলো আমাদের কি হবে? যুক্ত হবে বা বিয়োজিত হবে, যা হবে হবে। তারপর কিন্তু সেটা আমাদের কিছু একটা তৈরি করবে, নতুন ধর্ম বিশিষ্ট রাসায়নিক ধর্ম একদম পুরো নতুন আসবে। তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে কি বলবো? বিক্রিয়াজাত পদার্থ বলবো। ঠিক আছে, তাহলে এইবার আমি একটা কথা বলছি। আমি বলছি যে এই ক্ষেত্রে দেখো আমাদের নাইট্রোজেন দুটো রয়েছে, তার মানে নিশ্চয়ই ডান দিকেও কিন্তু আমাদের নাইট্রোজেন দুটোই থাকা উচিত। কারণ এই ক্ষেত্রে যখন দুটো নাইট্রোজেন, এদিকে তো কোনো নাইট্রোজেন নেই, তাহলে মোট এই দিকে আমি যখন বাম দিকে দেখছি যে বিক্রিয়ক রয়েছে, তারা দুটো নাইট্রোজেন যদি পাঠায়, তাহলে এখানে দুটো নাইট্রোজেন তৈরি হওয়ার কথা। আবার যদি আমি দুটো হাইড্রোজেন পাঠাই, তাহলে এদিকেও আবার দুটো হাইড্রোজেন পাঠানোর কথা। তার মানে বাম দিক আর ডান দিকে যে কোনো একটা পার্টিকুলার আমি যদি মৌলের পরমাণুর কথা বলি, তাহলে সেই পরমাণুর সংখ্যা কিন্তু আমাদের সেম থাকতে হবে, যেটাকে আমরা বলি কি? প্রিন্সিপাল অফ অ্যাটম কনজারভেশন। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাই আমরা এবার করার চেষ্টা করব। সবার প্রথমে আমরা কি করব? হিট অ্যান্ড ট্রায়াল মেথড লাগাবো। ঠিক আছে, তাহলে এবার হিট অ্যান্ড ট্রায়াল মেথড কিরকম? দেখো, আমি যদি বাম দিকে রিঅ্যাক্ট্যান্ট সাইডে বলি, তাহলে নাইট্রোজেন আমাদের কতগুলো আছে? দেখো, নাইট্রোজেন আছে আমাদের দুটো। ডান দিকে আমাদের প্রোডাক্ট কতগুলো আছে? প্রোডাক্টে দেখো আমাদের নাইট্রোজেন কতগুলো আছে? দেখো এখানে কিছু লেখা নেই, মানে এক লেখা আছে, তার মানে কতগুলো আছে? তার মানে আছে আমাদের একটা। আমার কথা বোঝা গেল? যখন কিছু লেখা থাকবে না, তার মানে আমি কি বুঝবো? যে আমাদের একটা রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তো হাইড্রোজেন কতগুলো আছে? হাইড্রোজেন দেখো আমাদের রিঅ্যাক্ট্যান্ট সাইডে, এখানে তো হাইড্রোজেন নেই, এখানে আছে, দেখো কতগুলো আছে? দুটো। তাহলে আমি কত বলবো? দুটো। আর এদিকে কতগুলো আছে? এদিকে আছে আমাদের কতগুলো? তিনটে। তাহলে এটা কি আমাদের ম্যাচ করছে? দেখো, আমি দুটো নাইট্রোজেন পাঠাচ্ছিলাম, আসলো একটা নাইট্রোজেন। হতে পারে একটা নাইট্রোজেন কোথায় গেল? মামা বাড়ি ঘুরতে গেছে? যেতে পারে না। তাহলে কি করতে হবে? তাহলে আমাকে এটাকে সমান করতে হবে। তাহলে কি করে করবো? দেখো, আমি একটা কাজ করতে পারি, একে 2 দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে যেই আমি এটাকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে কোন দিকে গুণ করতে হচ্ছে? এইদিকে গুণ করে দিতে হচ্ছে, তাই তো? তাহলে 2 দিয়ে যদি গুণ করি, তাহলে কত হয়ে যাবে? আমাদের এদিকে 2NH3 হয়ে যাবে। এবার যদি এটা 2NH3 হয়ে যায়, তাহলে দেখো এই যে 2 আর এই যে 3, এই দুটো গুণ হয়ে যাবে। তাহলে আমি কি বলবো? হাইড্রোজেন কতগুলো হয়ে গেল? হাইড্রোজেন হয়ে গেল 2 3 6। অর্থাৎ হাইড্রোজেন অটোমেটিক্যালি কিন্তু এটাও আমাদের 6টা হয়ে গেল। কিন্তু আমি তো এদিকে দুটো হাইড্রোজেন পাঠাচ্ছিলাম, তাহলে 6টা হাইড্রোজেন তৈরি হবে কি করে? হবে না। তাহলে কি করতে হবে? তাহলে এটাকেও নিশ্চয়ই 3 দিয়ে গুণ করে 6 করে দিতে হবে। তাহলে এখানটায় কি বসাবো? এখানেও 3 বসিয়ে দেবো। এইবার ভালো করে চেক করো তো, এখানে বলছি 1n2, কিছু না লেখা মানে এক লেখা। তাহলে 1n2, তার মানে বাম দিকে কতগুলো থাকছে? বাম দিকে থাকছে এখন দুটো নাইট্রোজেন। ঠিক আছে, ডান দিকে দেখো 2, আর এদিকে কিছু লেখা নেই মানে 1। তাহলে 2 একে 2, তার মানে নাইট্রোজেন কত আছে? দেখো আমাদের দুটো রয়েছে, তাহলে মিলে গেল। হাইড্রোজেন চেক করো, হাইড্রোজেন 3 দুগুণী 6, দেখো 3 দুগুণী 6। ডান দিকে দেখো 2 আর এদিকে 3, তাহলে 3 দুগুণী 6, তাহলে কত হয়ে গেল? 3 দুগুণী 6। এইবার এই যে ক্যালকুলেশন আমি নিচে লিখছি, এটা লেখার দরকার নেই, সবসময় আমরা কি মনে মনে ক্যালকুলেশন করে নিতে পারবো। তাহলে এইটা কি হলো? এটাকে বলা হয় হিট অ্যান্ড ট্রায়াল মেথড। কি মেথড বলা হয়? এটাকে আমরা বলি হিট অ্যান্ড
ট্রায়াল মেথড। কেন বললাম হিট, মানে আমি করে করে দেখছি, অ্যান্ড ট্রায়াল মানে আমি এরকম বলছি যে ট্রায়াল রান দিয়ে দিয়ে আমি দেখছি যে কোনটা ম্যাচ খেয়ে যাচ্ছে। এইবার এবিসিডি মেথড, এবিসিডি মেথড কি লাগাবো, ওই একই প্রিন্সিপাল আমি লাগাবো, প্রিন্সিপাল অফ অ্যাটম কনজারভেশন। ঠিক আছে, আমি কি করব, এই যে আমাদের আগে যে সংখ্যাগুলো বসছিল, মানে এই যে আমাদের এ, মানে এই যে সংখ্যাগুলো আগে বসছিল না, এদেরকে বলা হয় স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট। কি বলা হয়, স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট। আগের দিনই রাসায়নিক গণনায় পড়িয়েছি আমি, তাহলে এটাকে কি বলতে পারি, এটাকে বলতে পারি আমি স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে এই যে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো, সেগুলোকে আমি ধরে নেব কিছু একটা। ঠিক আছে, তো র্যান্ডম এক্স ওয়াই জেড ধরতে পারি। তো আমি ধরে নিলাম যে এটা এ, এটা বি, আর এটা হচ্ছে এখানে সি, এটা আমি ধরলাম। ঠিক আছে, এবার আমাকে একটা কথা বলো, আমাদের বাম দিকে নাইট্রোজেন তাহলে কতগুলো আছে, দেখো এদিকে এ লেখা, এদিকে 2 লেখা, তাহলে ধরো এটা 2n2 লেখা ছিল, তাই তো, তাহলে নাইট্রোজেন আমাদের কতগুলো হতো, নাইট্রোজেন হতো 2 গুণ 2। তাহলে এখন যখন এ লেখা আছে আর এদিকে 2 লেখা আছে, তাহলে কতগুলো হবে, 2 গুণ এ। তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে এদিকে আমাদের নাইট্রোজেন কতগুলো আছে, বাম দিকে আমাদের নাইট্রোজেন আছে 2a, এটা বাম দিকে নাইট্রোজেন। এবার চেক করো আর কি বাম দিকে আর কোনো নাইট্রোজেন আছে, নেই। ডান দিকে নাইট্রোজেন আছে, ডান দিকে তাহলে কতগুলো আছে দেখো, এদিকে একটা n কিছু লেখা নেই মানে 1 আছে, আর এদিকে c আছে, তার মানে c গুণ 1 করলে কত হবে c। তার মানে নিশ্চয়ই নাইট্রোজেন যদি এদিকে 2a থাকে আর এদিকে c থাকে, নিশ্চয়ই একই হতে হবে, কারণ একটা পার্টিকুলার পরমাণু, সেই পরমাণুটার সংখ্যা বাম দিকে যা থাকবে ডান দিকেও তাই থাকবে। তাহলে আমি যদি এটাকে c ধরি, তাহলে এদিকে c ধরে আমার যে সংখ্যাটা আসছে আর এদিকে a ধরে যে সংখ্যাটা আসছে সেটা আমাদের সেম হবে। তাহলে এইটা এরকম আসলো। ঠিক আছে, এইবার আমরা চলে যাবো হাইড্রোজেনের কাছে, হাইড্রোজেনের কাছে যাই। হাইড্রোজেনকে বলছি যে এখানে বি আছে, এখানে 2 রয়েছে, তাহলে হাইড্রোজেন কতগুলো আছে, হাইড্রোজেন বাম দিকে আছে দুটো বি। ঠিক আছে, ডান দিকে কত আছে দেখো, এদিকে সি আর এদিকে 3, তাহলে হাইড্রোজেন কতগুলো আছে 3টে, তাহলে 3 গুণ সি, তাহলে কত আছে 3c। তার মানে কি আসলো, 2b ইজ ইকুয়াল টু 3c। কেন 2b ইজ ইকুয়াল টু 3c হলো, কারণ বাম দিকে আমাদের ছিল 2b হাইড্রোজেন, ডান দিকে আমাদের আছে 3c হাইড্রোজেন। তাহলে প্রিন্সিপাল অফ অ্যাটমিক কনজারভেশন থেকে কি পাই, যে এদিকে যতগুলো আমাদের অ্যাটম থাকবে এদিকেও কিন্তু তত সংখ্যকই অ্যাটম থাকবে, তাই জন্য আমি কি করলাম, তাদের সংখ্যাটাকে সেম করে দিলাম। এবার যে কোনো একটাকে তুমি 1 ধরে নাও তোমার সুবিধা মতো, তাহলে কি করবো, ধরে নিই যে a ইজ ইকুয়াল টু 1, তাহলে যেই আমি a ইজ ইকুয়াল টু 1 ধরলাম, তাহলে কি হবে দেখো তো, এই জায়গাটা বসাই, তাহলে 2a ইজ ইকুয়াল টু c। আমি তো a ইজ ইকুয়াল টু 1 ধরেছি, তাহলে a এর জায়গায় আমি 1 বসিয়ে দেবো, ইজ ইকুয়াল টু তাহলে c। তাহলে আমি এখানটা কি পাচ্ছি, c ইজ ইকুয়াল টু তাহলে পাচ্ছি 2 1 2, তাহলে আমি এখান দিয়ে c এর মানটাও পেয়ে গেলাম। যেই c এর মানটা পেয়ে গেলাম এখানে বসিয়ে দিই, তাহলে এই ক্ষেত্রে 2b ইজ ইকুয়াল টু কি 3c। তাহলে c এর জায়গায় কত বসাবো, c এর জায়গায় বসাবো হচ্ছে 2, তাই তো। তাহলে এখান থেকে দেখো b কত আসছে, দেখো 2b এর এই 2 2 কেটে গেল, তাহলে পড়ে রইল কত, b ইজ ইকুয়াল টু 3। তাহলে a b আর c এর মানটা আমি পেয়ে গেলাম, তাহলে এবার বসিয়ে দেবো। তাহলে দেখো এবার কি করব, এবার আমি a b আর c এর জায়গায় মানটা বসিয়ে দেবো। তাহলে একটা কাজ করি, আমি একটা কাজ করি যে এই ক্ষেত্রে এই মানগুলোকে বসিয়ে দিই। তাহলে দেখো এর মান কত আসছে, এর মান আসছে 1, তাহলে আমি কি বসাবো 1, এদিকে n2 থাকলো n2 মতো, b এর জায়গায় কত বসাবো 3, তাহলে এখানে কত বসাবো 3, তাহলে কি হবে 3h2। এদিকে তীর চিহ্ন দেবো, c এর জায়গায় কত বসাবো, c এর জায়গায় বসাবো 2, আর এখানে কত আসবে, এখানে আসবে আমাদের h3। দেখো তো এটাই আমরা হিট এন্ড ট্রায়াল মেথডে করেছিলাম কেন, 1 2 3 2, এখানেও কত এসছে 1 3 2। ঠিক আছে, আচ্ছা তাহলে হয়ে গেল আমাদের। তাহলে 1 মিনিটের মধ্যে মধ্যে কিন্তু তোমরা এই প্রসেসের মাধ্যমে করতে পারবে। ঠিক আছে, আমি এখন এক্সপ্লেন করছি তাই একটু বেশি টাইম লাগছে। আচ্ছা এটাকেও প্রথমে হিট এন্ড ট্রায়াল দিয়ে করার চেষ্টা করি। প্রথম কথা, এখানে দেখো বাম দিকে কতগুলো কার্বন রয়েছে, দেখো বাম দিকে একটাই কার্বন রয়েছে, তাহলে কার্বন একটাই। ডান দিকে কতগুলো কার্বন আছে, ডান দিকেও একটাই রয়েছে। বাম দিকে কতগুলো অক্সিজেন রয়েছে, বাম দিকে আছে দুটো অক্সিজেন, দেখো O2। ডান দিকে কতগুলো আছে, ডান দিকেও দেখো অক্সিজেন আছে দুটো। তার মানে এটা তো পুরো সেম রয়েছে, তাহলে কিছু করার দরকার নেই। তাহলে কি লিখবো, এখানে 1 লিখবো, এখানে 1 লিখবো, এখানে 1 লিখবো। ঠিক আছে, আচ্ছা এটাকে ইন্টারপ্রেট কেমন ভাবে করা যায়, আগের দিন শিখেছিলাম, আরেকবার আমরা প্র্যাকটিস করে ফেলি তাহলে এই সুযোগে, যখন ব্যালেন্স করতেই হচ্ছে না। তাহলে আমি বলতে পারি, আমি কি বলতে পারি, আমি এই যে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলোকে কি বলি, বলি হচ্ছে মোল, তাই তো। তাহলে কি বলতে পারি যে 1 মোল কার্বনের সাথে 1 মোল যদি আমাদের অক্সিজেন বিক্রিয়া করে, তাহলে আসবে কত, তাহলে আসবে হচ্ছে আমাদের 1 মোল কার্বন ডাই অক্সাইড, এটা বলতে পারি। আবার আমি যদি ভর লাগে তাহলে কি বলতে পারি, আমি বলতে পারি যে 1 মোল গুণ কার্বনের ভর কত, মোলার ভর আমি বলেছিলাম হচ্ছে আমাদের 12, তাহলে 12 যদি আমি গ্রাম পার মোল লিখি, কেন লিখলাম, কারণ আমি বলছি কি মোলার ভরের কথা, তাহলে এটা লিখতে পারি। প্লাস এখানে 1 মোল অক্সিজেন, তাহলে আমি লিখতে পারি 1 মোল গুণ অক্সিজেনের ভর কত O2, একটা অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16, তাহলে O2 মানে কত 32, তাহলে কত লিখতে পারবো 32 গ্রাম পার মোল। তাহলে এখানে কত লিখতে পারবো 32 গ্রাম পার মোল অক্সিজেন ইজ ইকুয়াল টু 1 মোল CO2, তাহলে কি লিখতে পারি 1 মোল গুণ CO2 এর কত হয়, আগের দিন আমরা অনেকবার প্র্যাকটিস করেছিলাম CO2, তাই তো। তাহলে কার্বন হচ্ছে 12 প্লাস অক্সিজেন দুটো রয়েছে, তাহলে 2 গুণ 16, কারণ এক একটা অক্সিজেন 16, তাহলে করলে কত আসে 44, তাহলে কত লিখবো 44 গ্রাম পার মোল, কত লিখবো আমি CO2 লিখবো, তাই তো। তাহলে এবার দেখো কিছু কাটাকাটি যাচ্ছে, দেখো এখান দিয়ে মোল আর মোল কাটা যাচ্ছে, মোল আর মোল কাটা যাচ্ছে, মোল আর মোল কাটা যাচ্ছে, তাহলে পড়ে রইলো কত 1 গুণ 12 মানে 12,
তাহলে 12 গ্রাম কার্বন তার সাথে 1 গুণ 32 মানে 32, তাহলে 32 গ্রাম অক্সিজেন যুক্ত হলে কি তৈরি হবে 1 গুণ 44 মানে 44, তাহলে 44 গ্রাম কিন্তু আমাদের CO2 তৈরি হলো। বোঝা গেল? তাহলে এটা করেছিলাম আমরা আগের দিন ইন্টারপ্রিটেশন, তাহলে আমি একবারে শিখিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আগেরটায় কোনো ব্যালেন্স করা লাগলো না, তাই আমি এক এক করে বসিয়ে দিলাম। তাহলে যখন ব্যালেন্স করা লাগবে না অর্থাৎ অলরেডি ব্যালেন্স আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলোকে 1 বসিয়ে দেবো, বা না বসালেও হলো। ঠিক আছে, আচ্ছা এর ক্ষেত্রে দেখো তো কি আছে, এর ক্ষেত্রে কি আমাদের 1 হচ্ছে না, 1 হচ্ছে না। কি দেখো, এই ক্ষেত্রে আমাদের পটাশিয়াম কি আছে, এইদিকে একটা আছে পটাশিয়াম, এদিকেও একটা আছে, ভালো কথা। Cl কতগুলো আছে, Cl এদিকেও আমাদের একটা আছে, Cl কি আছে এদিকে একটা আছে, Cl দেখো এদিকেও একটা আছে, ভালো কথা। কিন্তু অক্সিজেন দেখো এদিকে কি আছে, 3টে আছে, অক্সিজেন দেখো এদিকে আছে 2টো। তাহলে কি করতে হবে, তাহলে নিশ্চয়ই অক্সিজেনটাকে সেম করতে হবে। তাহলে একটা কাজ করি, একে আমি 3 দিয়ে গুণ করে 6 করে দিই, আর একে আমি 2 দিয়ে গুণ করে 6 করে দিই। তাহলে একটা কাজ করি, এদিকেও আমি 2 বসাই, তাহলে 6 হয়ে গেল, এদিকে আমি 3 বসাই, তাহলে 6 হয়ে গেল। কিন্তু সমস্যা হচ্ছে যখন আমি 2 গুণ করলাম, দেখো এখানে পটাশিয়াম আছে, আবার কি আছে ক্লোরিন আছে, তাহলে এর সাথেও নিশ্চয়ই 2 গুণ হলো, এর সাথেও নিশ্চয়ই 2 গুণ হলো, তাহলে এগুলো কিন্তু 2 2 হয়ে গেল। তাহলে এইদিকে যে পটাশিয়াম ক্লোরিন আছে এটাও তো 2 2 করতে হবে, তাহলে কি করবো এদিকেও 2 দিয়ে কিন্তু আমি গুণটা করে দেবো, তাহলে যাতে এটা আমাদের 2 2 হয়ে যায়, তাই তো। তাহলে কি করবো এদিকেও 2 বসিয়ে দেবো। তাহলে এটা কোন মেথড, এটা হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল মেথড, তাই তো। আচ্ছা এবার যদি আমি এবিসিডি মেথড দিয়ে করি, তাহলে একটা কাজ করি এবিসিডি ধরে নিই, তাহলে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম, আরো থাকলে আমি ডি ই যা খুশি ধরতে পারতাম। ঠিক আছে, এবার আমি কি বলছি, এবার আমি বলছি যে বাম দিকে এক এক করে দেখো, প্রথমে পটাশিয়ামের জন্য বলি। ঠিক আছে, পটাশিয়াম কতগুলো আছে বাম দিকে, পটাশিয়াম দেখো এ সংখ্যক রয়েছে, এখানে কিছু লেখা নেই মানে 1 রয়েছে, তাহলে 1 গুণ এ, তাহলে কত হবে এ। ডান দিকে চেক করো, ডান দিকে কি আছে দেখো বি গুণ 1, তাই তো, তাহলে কতগুলো আছে, ডান দিকে নিশ্চয়ই বি সংখ্যক আছে, তাহলে নিশ্চয়ই পটাশিয়ামের জন্য বাম দিক আর ডান দিকের পটাশিয়ামের সংখ্যা সেটা কিন্তু আমাদের সেম হবে। ঠিক আছে, পরমাণু সংখ্যার কথা বলছি। ঠিক আছে, আচ্ছা তারপর একটা কাজ করি, তারপর আমরা ক্লোরিনের সংখ্যা নিয়ে বাছবিচার করি। দেখো ক্লোরিন আমাদের বাম দিকে কতগুলো আছে, দেখো ক্লোরিন এদিকে 1 লেখা আছে কিছু নেই মানে, আর এদিকে এ রয়েছে, তাহলে 1 গুণ এ, তার মানে কি হবে এ ইজ ইকুয়াল টু, এদিকে দেখো তো কত আছে, এদিকে কিছু লেখা নেই মানে 1 আছে, তাহলে 1 গুণ বি মানে কি বি, তাহলে এই ক্ষেত্রেও আমাদের কি হবে এ ইজ ইকুয়াল টু বি। ঠিক আছে, কোনো কাজে দিল না। এরপর চেক করি আমাদের অক্সিজেন, তাহলে অক্সিজেন কি, অক্সিজেনের জন্য আমরা দেখি যে এই ক্ষেত্রে আছে কি 3, আর এদিকে আছে এ, তার মানে কত হয়ে গেল 3a, তার মানে বাম দিকে কতগুলো অক্সিজেন আছে 3a সংখ্যক আছে। কিন্তু ডান দিকে কত আছে দেখো, এর মধ্যে তো অক্সিজেন নেই, এর মধ্যে আছে দেখো এদিকে সি এদিকে 2, তাহলে কি হবে 2c, তার মানে ডান দিকে আছে আমাদের 2c সংখ্যক। ঠিক আছে, এইবার আমি কি বললাম, এবার আমি বললাম যে কোনো একজনকে আমি 1 ধরে নেব, তাহলে এই ক্ষেত্রেও আমি a ইজ ইকুয়াল টু 1 ধরলাম, তাহলে দেখো a ইজ ইকুয়াল টু b, তার মানে কি হবে, তার মানে নিশ্চয়ই b ইজ ইকুয়াল টু 1 হবে, তাহলে a আর b 1 হয়ে গেল। এইবার দেখো এখানে লেখা আছে 3a ইজ ইকুয়াল টু 2c, তাহলে 3 ইন্টু এর মান তো আমি 1 ধরেছিলাম, তাহলে 1 বসিয়ে দিই, ইজ ইকুয়াল টু 2c, তাহলে এই ক্ষেত্রে দেখো c ইজ ইকুয়াল টু কত আসছে 3/2, তাই তো। এই ক্ষেত্রে কত আসছে 3/2, এই দুইটা ভাগে চলে যাবে, তাহলে c আসছে কত 3/2। তার মানে আমি যদি এটাকে ব্যালেন্স করি তাহলে কি করতে হবে, তাহলে আমি যদি এটাকে কপি করি, কপি করে যদি এই ক্ষেত্রে লিখতে যাই, তাহলে আমার কি আসলো, তাহলে দেখো আমার আসলো কি, আমার আসলো a ইজ ইকুয়াল টু 1, আমি এক জায়গায় লিখে ফেলি এই জিনিসগুলোকে। ঠিক আছে, তো আমি লিখবো হচ্ছে যে a ইজ ইকুয়াল টু 1 আসলো, b ইজ ইকুয়াল টু, যদি ওখানটা লিখলে তোমরা দেখতে পাবে না হয়তো, তো একটা কাজ করি আমি উপরে লিখে দিই বা সাইডে লিখে দিই, a ইজ ইকুয়াল টু 1 এসেছিল আমাদের, b ইজ ইকুয়াল টু 1 এসেছিল, আর c ইজ ইকুয়াল টু এসেছিল 3/2, তাই তো। তাহলে এখানটা বসিয়ে দেবো আমরা সেগুলোকে, আর কিচ্ছু করবো না। ঠিক আছে, তাহলে কি করবো এই জায়গাগুলোতে আমরা সেটা বসিয়ে দেবো, তাই তো। তাহলে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের জায়গায় আমরা কি করবো, তার জায়গায় আমরা এগুলোকে বসিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা তো গিভ মি 1 সেকেন্ড যাতে আমি এগুলোকে মুছে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে কি করবো, তাহলে একটা কাজ করবো, এখানে 1 বসাবো, এখানে 1 বসাবো, আর c এর জায়গায় কত বসাবো 3/2। এবার এটাকে দেখতে ভালো লাগছে, দেখো এটা কিন্তু আমাদের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট ফ্র্যাকশনে চলে এসেছে, আর ফ্র্যাকশনে আমরা রাখবো না। তাহলে একটা কথা বলো 3/2 কে আমি কি করে পূর্ণ সংখ্যা করতে পারি, আমি একটা কাজ করবো, আমি 2 দিয়ে গুণ করে দেবো, যেই আমি 2 দিয়ে গুণ করে দেবো তাহলে 2 2 কেটে যাবে, অর্থাৎ সহজ কথায় যেটা আমাদের ভাগে আছে সেটা দিয়ে সবাইকে গুণ করে দেবো। তাহলে যদি আমি বাম দিকে ডান দিকে গুণ করি, তাহলে বাম দিকেও গুণ করতে হবে, তাহলে প্রত্যেককে কিন্তু আমার গুণটা করতে হবে। তাহলে আমি কি করবো, তাহলে আমি বলবো যে আমি কিন্তু সবাইকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে বাম দিক ডান দিক 2 দিকে কিন্তু আমি 2 দিয়ে গুণ করবো। তাহলে যদি 2 দিয়ে গুণ করি, দেখো 1 2 2, তাহলে কি লিখবো 2KClO3, তাহলে কি হয়ে গেল 2KClO3। তারপর কি হবে, এটাকেও যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে 2KCl, প্লাস এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে 3O2। তাহলে এইটাই কিন্তু আমাদের ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন হয়ে গেল। বোঝা গেল, তাহলে এরকম ভাবে কিন্তু আমরা এই জিনিসটাকে সলভ করতে পারবো। দেখো এখানে 2 2 3 এসেছিল, এখানেও দেখো কত আসলো আমাদের ফাইনালি 2 2 3 চলে আসলো। ঠিক আছে, আচ্ছা এরপরে চেক করি এইটার জন্য, তাহলে এটার জন্য হিট অ্যান্ড ট্রায়াল লাগাই। এইবার আমরা লিখবো না, ডিরেক্টলি করবো। ঠিক আছে, তোমরা একবার ট্রাই করো। দেখো প্রথমে কি বলছে, আগে একটু দেখে নি যে এটা কপি আছে কিনা। তো হ্যাঁ এটারও কপি আছে। আচ্ছা দেখো কি বলছে, বলছে যে আমাদের, বলছে এদিকে সোডিয়াম একটা আছে, এদিকে সোডিয়াম একটা আছে, চিন্তা নেই। বলছে এদিকে হাইড্রোজেন দুটো আছে, এদিকে দেখো দুটো আর একটা 3টে আছে। ভালো করে ভাববে, ডান দিকে মোট দেখতে হবে আমাকে,
দেখো এখানে একটা আছে, কারণ কিছু লেখা নেই মানে এক রয়েছে, তাহলে একটা রয়েছে। আর এদিকে দেখো এখানে 2 লেখা আছে, তার মানে কি হাইড্রোজেন দুটো আর একটা মোট 3টে রয়েছে। কিন্তু এদিকে দেখো হাইড্রোজেন আমাদের দুটো রয়েছে, তাহলে এরকম থাকলে কি করব, এদিকে দুটো এদিকে 3টে, তাহলে কি করব, এটাকে ব্যালেন্স করার চেষ্টা করতে হবে আমাকে, তাই তো? তাহলে এইটা আমাদেরকে এবার ভাবতে হবে যে আমি কি করে ব্যালেন্সটা করব, ঠিক আছে? তাহলে একটা কাজ করি, এটাকে আগে মুছে ফেলি, মুছে ফেলে তারপর আমি ব্যালেন্সটা করার চেষ্টা করি। দেখো এই ক্ষেত্রে তোমার মনে হচ্ছে না যে আমাকে মাথা লাগাতে হবে বেশি? আর মাথা লাগানোর সময় পরীক্ষার হলে বাই চান্স আমি নাও মেলাতে পারি, তখন কিন্তু আমার এবিসিডি মেথড কাজে লাগবে, ঠিক আছে? আর না হলে আমরা হিট এন্ড ট্রায়ালে তাড়াতাড়ি করতে পারবো বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে? দেখো কি করা যায়, কি করা যায়, একটা কাজ করি, এখানে 2 বসিয়ে দিই। যেই আমি 2 বসাবো তাহলে এখানে হাইড্রোজেন কত হয়ে গেল, দুটো হয়ে গেল, 2 একে 2 প্লাস এখানে দুটো, তাহলে মোট ডান দিকে কতগুলো হয়ে গেল, 4টে হয়ে গেল। যেই ডান দিকে তাহলে 4টে হয়ে গেল, তাহলে এখানে তো দুটো পড়ে রয়েছে, তাহলে একটা কাজ করি এখানেও 2 বসিয়ে দিই। তাহলে এখানে যদি 2 বসিয়ে দিই তাহলে 2 দুগুণে 4টে হয়ে গেল, তাহলে আমাদের অক্সিজেন কিন্তু মিলে গেল। তাহলে অক্সিজেন নিয়ে এবার আমার কোনো চিন্তা নেই, বাদ বাকিগুলো একবার আমরা চেক করে নিই। দেখো এই ক্ষেত্রে সোডিয়াম আমাদের একটা রয়েছে, কিন্তু এখানে তো দুটো হয়ে গেল। দেখো সোডিয়াম এখানে কিছু লেখা নেই মানে এক রয়েছে, আর এখানে 2, তাহলে 2 একে 2, তাহলে এখানে আমাদের 2 বসাতে হবে। আর কিছু দেখো, এখানে অক্সিজেন দুটো, এখানে অক্সিজেন দুটো, আর কোথাও অক্সিজেন নেই, হাইড্রোজেন তো আগেই মিলিয়ে নিয়েছিলাম, তাহলে আমাদের কিন্তু পুরোটা ম্যাচ হয়ে গেল। তাহলে এটা কি মেথড গেল, এটা গেল আমাদের হিট অ্যান্ড ট্রায়াল মেথড। তাহলে এটা কি গেল, এটা আমাদের গেল বাই হিট অ্যান্ড ট্রায়াল মেথড, তাই তো? এবার আমরা দেখবো এবিসিডি মেথডে কি করে করে, তাহলে আমরা এবিসিডি মেথডে চলে আসবো। দেখো এই ক্ষেত্রে আমাদের 4জন রয়েছে, তাহলে কি করবো আমরা, আমরা কিন্তু 4জনকে এ বি সি ডি ধরবো। তাহলে কি করবো, এ বি সি অ্যান্ড ডি, ঠিক আছে? আমি এইবার এটাকে আগে থেকেই কপি করে রাখছি, ঠিক আছে? আচ্ছা এইবার দেখো আমি কি করবো, এবার আমি দেখবো যে বাম দিকে আমাদের সোডিয়াম কতগুলো আছে। দেখো সবার প্রথমে সোডিয়াম রয়েছে, তাহলে সোডিয়ামের জন্য হচ্ছে এ, বাম দিকে সোডিয়াম একটাই আছে, মানে এখানে 1 গুণ এ, তার মানে কি এ সংখ্যক রয়েছে। ডান দিকে চেক করি, ডান দিকেও দেখো সোডিয়াম সি সংখ্যকই রয়েছে, কারণ এখানে কিছু লেখা নেই মানে এক রয়েছে, তাহলে 1 সি সি। তাহলে কি করবো, এদিকে এ ইজ ইকুয়াল টু সি, এটা গেল কার জন্য, সোডিয়ামের জন্য। এবার তারপর চেক করো, তারপর দেখো হাইড্রোজেন রয়েছে, তাহলে হাইড্রোজেন দেখো কতগুলো আছে, বি আর এদিকে 2, তাহলে কত হবে 2b। তাহলে বাম দিকে আমাদের কি আছে, 2b সংখ্যক হাইড্রোজেন। ডান দিকে চেক করো, ডান দিকে দেখো এদিকে সি আর এদিকে হাইড্রোজেন একটা রয়েছে, তাই তো? তাহলে কি লিখবো, এদিকে 1 গুণ সি মানে সি। তাহলে এই জায়গাটায় আমি কি লিখবো, এই জায়গাটার ক্লাটারটা যদি আমি হাঁটিয়ে দিই, তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি, এটাকে সিও মুছে গেছে। দেখো আমি কত লিখতে পারি, আমি লিখতে পারি যে এখানে সি আছে আর এখানে 1 রয়েছে, তাহলে সি গুণ 1 করলে কত হবে, সি প্লাস দেখো এদিকে আরো হাইড্রোজেন রয়েছে, এদিকে ডি আর এদিকে 2, তাহলে কত হবে 2d। তাহলে এটা কত হবে, সি প্লাস 2d। বোঝা গেল কথাটা? মোট আমাকে দেখতে হবে যে ডান দিকে কতগুলো হাইড্রোজেন রয়েছে। ডান দিকে দেখো এইদিকে এই হাইড্রোজেন কত আছে, এদিকে সি, এদিকে 1 গুণ সি, তাহলে কত হবে সি। আর এইদিকে কতগুলো হাইড্রোজেন রয়েছে দেখো 2 আর ডি, তাহলে কি 2d, তাহলে সি প্লাস 2d। তাহলে তাই জন্য আমি মোট হিসেব করলাম কি আমার ডান দিকে হাইড্রোজেন সংখ্যা সি প্লাস 2d, ঠিক আছে? আচ্ছা এরপর কি পড়ে রইলো, এরপর পড়ে রইলো হচ্ছে আমাদের অক্সিজেন। অক্সিজেনের জন্য কত ধরবো, দেখো বি আর এদিকে 1, তার মানে কত হবে বি। তাহলে অক্সিজেন রয়েছে বি সংখ্যক বাম দিকে। ডান দিকে কত আছে, ডান দিকে দেখো এখানে আছে হচ্ছে কি আমাদের সি সংখ্যক, ব্যাস এইটুকুই আমাদের, তাই তো? তাহলে বি ইজ ইকুয়াল টু সি আসলো আমাদের। এবার আমি কি করবো, এবার আমি যে কোনো একটা সংখ্যাকে আমাদের কি করবো, মানে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টকে 1 ধরে নেবো। তাহলে আমি এ ইজ ইকুয়াল টু 1 ধরি, যেই এ ইজ ইকুয়াল টু 1 ধরলাম, তাহলে দেখো আমাদের সি ইজ ইকুয়াল টু 1 চলে আসলো, কারণ এ ইজ ইকুয়াল টু সি, তো তাহলে এর যা মান হবে সি এরও তাই মান হবে। আবার দেখো সি ইজ ইকুয়াল টু বি বলছে, তার মানে নিশ্চয়ই বি ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? এইবার তাহলে আমি কি করবো, এইবার এই জায়গায় মানটা বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমি কি করবো, আমি শুধু এইবার মানটা বসিয়ে দেবো। দেখো এই ক্ষেত্রে কি বলছে, 2b ইজ ইকুয়াল টু সি, সি এর জায়গায় কত বসাবো, 1 বসাবো, প্লাস 2d, তাহলে 2 গুণ ডি, তাই তো? আচ্ছা ডি এর জন্য কি আসছে, ডি এর জন্য এ বি সি ডি সব ধরেছি। এই ক্ষেত্রে আমাদের ডি এর জন্য কি আসছে, আচ্ছা বি এর জায়গায় তো 1 বসাতে হবে, দেখো এখানে বি এসেছিল আমাদের 1, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি বসাবো, এই ক্ষেত্রে আমাদের বি এর জায়গায় কি বসাবে, 2 গুণ 1 বসাতে হবে। তো এই যে বি, বি তো আমাদের 1 চলে এসছে, ঠিক আছে? প্লাস এখানে কত বসাতে হবে, 1 প্লাস 2d, তাহলে এইটা আমাদের 2d থাকবে। তাহলে এই ক্ষেত্রে দেখো কত আসছে, 2 ইজ ইকুয়াল টু 1 প্লাস 2d, 2 ইজ ইকুয়াল টু 1 প্লাস 2d। তাহলে এই ক্ষেত্রে কত আসছে, দেখো 2 এর থেকে 1 বিয়োগ করলে এদিকে 1 আর এদিকে কত আসছে 2d। তাহলে এই ক্ষেত্রে আমাদের d কত আসবে, d আসবে আমাদের হাফ, ঠিক আছে? আশা করি এটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। দেখো কত আসবে, d ইজ ইকুয়াল টু আসবে তাহলে আমাদের হাফ, ঠিক আছে? আচ্ছা এইবার d তো আমাদের হাফ আসলো, তাহলে আমি পরের পেজে লিখে নিই যে এ বি সি সবাই কি আমাদের 1 আর d হচ্ছে আমাদের হাফ, তাই তো? তাহলে আমরা পরেরটাই লিখে ফেলি, ঠিক আছে? আচ্ছা এটা আমি কপি করেছিলাম না আগে, হ্যাঁ এখানে কপি করেছিলাম, ঠিক আছে? বাট এটার অর্ডার চেঞ্জ হয়ে গেছে, তো এটাকে পিছিয়ে নিই। হ্যাঁ আমি বলছি কি এ ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? আমি কি বললাম, এ বি সি সব আমাদের 1, শুধুমাত্র ডিটা কি, ডিটা হচ্ছে আমাদের 1/2। তাহলে এ বি সি হচ্ছে আমাদের 1 আর ডিটা হচ্ছে আমাদের 1/2, এটাই আমরা পড়লাম। তাহলে একটা কাজ করি, সব জায়গায় বসিয়ে দিই। তাহলে একটা কাজ করি, এই সব জায়গাতে আমি বসিয়ে দিই। তাহলে একটা কাজ করলাম, কি করলাম, আমি এগুলো বসিয়ে দিলাম। তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1 আর এখানটায় কি 1/2। এবার আমি কি বলেছি, আমি ভগ্নাংশ রাখবো না। ভগ্নাংশ না রাখতে হলে কি করতে হবে, যেটা আমাদের ভাগে আছে এইটা দিয়ে গুণ করে দিতে হবে।
তাহলে আমি কি করবো, সবাইকে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, 1 2 এ 2, 1 2 এ 2, 1 2 এ 2, 1 2 এ 2, আর এই ক্ষেত্রে দেখো 2 2 কেটে যাচ্ছে, তাই তো? তাহলে কত পড়ে রইলো এই জায়গাটায়? এই জায়গাটায় পড়ে রইলো তাহলে আমাদের 1। তাহলে এই জায়গাটা কত হয়ে যাবে? এই জায়গাটা হয়ে যাবে হচ্ছে আমাদের 1। তাহলে এইটাই হয়ে গেল কিন্তু আমাদের সলিউশন, বোঝা গেল? তাহলে সবাই কিন্তু হয়ে গেল কি আমাদের 2a 2na প্লাস 2h2o প্লাস 2naOH প্লাস কিন্তু আমাদের 1h2, বোঝা গেল? এইটা আমাদের হাফ ছিল, আমি আরো 2 গুণ করেছি, তাহলে 2 2 কেটে গেল, পড়ে রইলো 1, বোঝা গেল? তাহলে দেখো আমরা যখন হিট এন্ড ট্রায়াল করেছিলাম ওখানে দেখো 2 2 1 এসেছিল, তাহলে এই যে কিছু নেই মানে 1 আছে। তাহলে এখনো কিন্তু আমরা যখন মেথডের থ্রু গেলাম, আমাদের এবিসিডি মেথডের থ্রু, তাহলেও কিন্তু আমাদের 1 আসলো। তো আশা করি এবার কিন্তু তোমাদের বিক্রিয়া ব্যালেন্স করা নিয়ে কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? এইটাও, এটা কি করি, এটা তোমাদের হোমওয়ার্ক থাক, যেটা তোমরা করবে। আমি আরেকটু জটিল দেখে করব, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? আচ্ছা, তারপরটা আমরা করি। তারপরে এটা তো, আচ্ছা এক কাজ করি, এটা তোমরা ইয়ে করবে, প্রথমে হিট এন্ড ট্রায়ালে করবে, আমি এবিসিডি মেথড দিয়ে করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখো, এবিসিডি মেথড দিয়ে এ বি সি ডি। দেখো এফি এর জন্য আমি যদি প্রথমে চেক করি, তাহলে এফি কি এইদিকে আর কোথাও আছে? নেই, শুধু এর জায়গায় আছে। তাহলে দেখো এ আর এদিকে 1, কিছু নেই আছে মানে, তাহলে কি হবে, এদিকে বাম দিকে এ সংখ্যক এফি রয়েছে, ডান দিকে চেক করতে হবে, ডান দিকে সি আর এদিকে 2, তাহলে কত হবে, এখানটা হবে 2c, ঠিক আছে? এদিকে তো আর এফি নেই, বাঁচা গেল। এবার দেখবো আমার এফির পরে কি আছে, সালফার। তাহলে সালফারের জন্য দেখো 2a, তাহলে সালফার বাম দিকে আছে 2a, এদিকে আর সালফার নেই। এদিকে চেক করি, এদিকে দেখো ডি রয়েছে শুধুমাত্র, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 ডি এ ডি, তাহলে কত হবে, 2a = d, ঠিক আছে? এরপর এফি হলো এস হলো, তারপর আসছে ও, তাহলে অক্সিজেনের জন্য কি দেখবো, বি আর 2, তার মানে কত হবে 2b। তাহলে বাম দিকে কতগুলো অক্সিজেন পরমাণু আছে, 2b। ডান দিকে কতগুলো আছে দেখো, সি আর এদিকে 3, তাহলে কত হবে, এদিকে হবে 3c প্লাস দেখো আরো অক্সিজেন আছে, দেখো এদিকে কি আছে 2 আর এদিকে ডি, তাহলে কত হবে প্লাস 2d, বোঝা গেল? এবার আমি কি করব, এবার আমি দেখবো যে কোনো একটা সংখ্যাকে আমি কি করব, 1 ধরে নেবো, আমার ইচ্ছা মতো আমি ধরতে পারি। তাহলে 1 a = আমি কি ধরছি, 1 ধরছি। বা দেখো এই ক্ষেত্রে আমাদের যদি আমি সি কে 1 ধরি তাহলে দেখবে বেশি সুবিধা হবে। আমি সি কে 1 ধরছি, ঠিক আছে? তাহলে এ কত হবে, এ মানে তো 2c, তাহলে a = কত হবে, তাহলে a হবে 2 গুণ 1, তাহলে কত হবে 2, তার মানে এর ভ্যালু আসলো আমাদের 2, ঠিক আছে? আচ্ছা তারপর কি হবে, তারপর বলছি আমাদের 2b। দেখো এই ক্ষেত্রে 2b = 3c প্লাস 2d। তাহলে এই ক্ষেত্রে এ বি সি ডি, আবার এখানে দেখো কি আছে 2a = d, তাই তো? তাহলে আবার দেখো এই জায়গাটায় আমি যদি করি 2a = d, এর মান তো কত এসছে 2, তাহলে কি করব, 2 গুণ 2 = d, তার মানে d কত আসলো, d আসলো 2 দুগুণী 4, ঠিক আছে? এইবার এই ক্ষেত্রে চলে আসো, 2b = 3c, 3c, c এর ভ্যালু কত 1, তাহলে 3 কে 3, তাহলে এখানে কত বসবে 3, 2d, 2 গুণ d এর জায়গায় কত বসবে 4, তাহলে 4 দুগুণী 8, তাহলে এখানে কত আসলো 8, তাহলে 8 আর 3, তার মানে করলে কত হবে 11, তাহলে এখানে করলে কত হবে 11, তার মানে বি কত হবে 2b = 11, তাহলে বি = কত হবে 11/2, তাহলে এখানে কত হবে 11/2। তার মানে আমি কি কি পেলাম, আমি পেলাম হচ্ছে বি সি = 1, এ কি আমাদের 2, ডি আমাদের 4, আর বি কি 11/2। তাহলে আমি কত বসাবো, আমি একটা কাজ করি, এটার কপি বা আগেরটায় বসিয়ে দিই, ঠিক আছে? আগেরটায় তোমরা হিট এন্ড ট্রায়াল করবে, বাট আমি এখানটা কি করছি, কপি করে বসিয়ে দিচ্ছি এটাকে, ঠিক আছে? তো এটাকে কপি করে নিচে আয় ভাই, যা যা, এই যে চলে এসছে, ঠিক আছে? আচ্ছা কি বলছি, বলছি যে আমাদের কি ছিল, এ ছিল আমাদের 2, তাহলে এখানে কত বসাবো 2, ঠিক আছে? প্রথমে এ বসাতো, তাহলে এখানে কত বসাবো 2, বি কত ছিল, বি আসলো আমাদের 11/2, তাহলে এখানে কত বসাবো, এখানে বসাবো হচ্ছে 11/2, ঠিক আছে? তারপর কি আসছে, তারপর আসছে সি, হচ্ছে সি কই সি কই সি কই, সি হচ্ছে 1, তাহলে এখানে কত বসবে 1 বসবে। তারপর কি আছে, তারপর আছে ডি হচ্ছে আমাদের 4, তাহলে এখানে কত বসবে 4 বসবে, ঠিক আছে? আশা করি সব ক্লিয়ার হচ্ছে। দেখো এখানে 11/2 রয়েছে, তাহলে কি করতে হবে, 2 দিয়ে সবাইকে গুণ করতে হবে, তাহলে 2 দুগুণী 4, এখানে 2 কেটে যাবে, এখানে 2 1 কে 2, আর এটা কত হয়ে যাবে 2 4 8। তার মানে আমি যদি এটাকে ক্লিয়ার করে লিখি, তাহলে ক্লিয়ার করে লিখলে কত হবে, ক্লিয়ার করে লিখলে এটা কত হবে, এটা হবে আমাদের 4, এটা হবে 4, এটা 11/2 কে আমি 2 দিয়ে গুণ করলাম, তার মানে কত হবে, শুধু 11 পড়ে থাকবে, তাহলে এখানে কত লিখবো, এখানে লিখবো 11। আচ্ছা এটা কত হলো, 1 দুগুণী 2 হয়ে গেছিল, তাহলে এটা কত লিখবো, এটা লিখবো 2, আর আমাদের সালফারের এটা 4 দুগুণী 8 হয়ে গেল, তাহলে এখানে কত লিখবো, এখানে লিখবো আমাদের 8। তাহলে এইটা কি হলো, বাই এবিসিডি মেথড, কি হলো, এটা আমাদের বাই এবিসিডি মেথড। আশা করি একদম ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা তারপর জেডএনএস প্লাস একটো কি অক্সিজেন, তাই তো? এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। এটা কি দুটো পদ্ধতি করবে, তারপর আমাকে কমেন্ট বক্সে বলবে যে কত হলো, এবিসিডি বলে বলবে, ঠিক আছে? বা পরপর কমা কমা দিয়ে বলবে, ধরো এটা 2 3 4 2 হয়েছে, কথার কথা বলছি, তাহলে এইটা আমাকে এরকম ভাবে কমেন্ট বক্সে অ্যান্সার দেবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এইটুকু আমাদের হলো। এবার একটু কঠিন দেখে সলভ করা যাক, যেটা দেখতে কঠিন মনে হচ্ছে। দেখো এইগুলো আমাদের দেখতে কঠিন মনে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা চলো সব আমি সলভ করাবো। দেখো প্রথমে কি বলছি, আমি বলছি যে এবিসিডি ধরে নেবো, তাহলে এ বি
সি ডি ই। ঠিক আছে, দেখো এত বড় হিডেন ট্রায়াল আমার মাথায় না আসতে পারে, তাহলে আমি এবিসিডি ধরে নেবো। তাহলে দেখো সবার প্রথমে নাইট্রোজেনের জন্য দেখো এ ইজ ইকুয়াল টু নাইট্রোজেন এখানে একটা রয়েছে, আর এই দেখো ব্র্যাকেটের বাইরে দুটো রয়েছে, তাহলে কি এইখানে এক রয়েছে এখানে দুই রয়েছে, তাহলে 2 গুণ 1 গুণ এ এরকম ভাবে দেখতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে কত হবে, তাহলে দেখো আমাদের কত হচ্ছে, আমাদের হচ্ছে তাহলে কত 2 গুণ 1 গুণ এ, এই যে 2, এই যে এখানে কিছু নেই মানে 1 আছে, আর এই যে এ ব্র্যাকেটের বাইরে 2 আছে, তো তাহলে কি লিখতে হবে 2a, 2 গুণ 1 গুণ এ করলে কত হবে 2a। তারপর দেখো আমাদের এদিকে আর কোথাও সোডিয়াম আছে, এই নাইট্রোজেন আছে, দেখো নাইট্রোজেন কিন্তু এদিকে আর কেউ নেই, তাহলে বাম দিক হয়ে গেল। ডান দিকে দেখি, ডান দিকে দেখো এদিকে নাইট্রোজেন রয়েছে আমাদের কি সি সংখ্যক, তাহলে 2a ইজ ইকুয়াল টু সি, আর কোথাও নাইট্রোজেন আছে নেই। তারপর কি আছে, তারপর হাইড্রোজেন, দেখো হাইড্রোজেন কত 2 গুণ 4 গুণ এ, তার মানে কত হবে 8a, তাহলে কত লিখবো 8a। হাইড্রোজেন আর রয়েছে দেখো এদিকে আছে, দেখো এদিকে হাইড্রোজেন কত আছে বি, তাহলে কি হবে প্লাস বি। ঠিক আছে, তাহলে বাম দিকে মোট কত হলো, এই যে 2 4 আর এদিকে কি এ, তাহলে 4 দুগুণী 8 এ, তাহলে 8a প্লাস এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 গুণ বি, তার মানে কি বি, তাহলে বাম দিকে কত আছে 8a প্লাস বি। ডান দিকে কত আছে দেখো 3c, এখানে কত হবে 3c, আর কত হাইড্রোজেন আছে দেখো এদিকে 2e প্লাস কত হবে 2e। ঠিক আছে, আচ্ছা তারপর কি আছে, তারপর দেখো আমাদের সালফার, সালফার কত দেখো এদিকে এ, শুধুমাত্র এ, এই 4 কিন্তু গুণ করবে না কারণ এটা কিন্তু ব্র্যাকেটে নেই, তাহলে এদিকে 1 আর এদিকে এ, তাহলে কত হবে এদিকে এ ইজ ইকুয়াল টু, দেখো সালফার আর নেই বাম দিকে, ডান দিকে চেক করি, ডান দিকে দেখো এখানেও 1 রয়েছে, তাহলে কি হবে এটা ডি হবে। ঠিক আছে, আর কোথাও সালফার নেই। এরপর কি আছে, এরপর আছে আমাদের অক্সিজেন, তাহলে অক্সিজেনের জন্য কি ধরবো, ঠিক আছে অক্সিজেন লিখে ফেলেছি ভুল করে, দেখো অক্সিজেন আছে আমাদের 4টে আর এদিকে এ, তাহলে কি লিখবো 4a ইজি, আচ্ছা অক্সিজেন আরও রয়েছে, এদিকে দেখো আমাদের বি সংখ্যক রয়েছে এখানে 1 আর এখানে বি, তাহলে কি হবে প্লাস বি ইজ ইকুয়াল টু, এদিকে দেখো এদিকে আছে 4 আর ডি, তাহলে কি লিখবো এখানে 4d প্লাস এখানে কি লিখবো দেখো 1 আছে আর এখানে ই আছে, তাহলে কি লিখবো ই। ঠিক আছে, আচ্ছা আর কেউ পড়ে আছে, তারপর অক্সিজেন, তারপর দেখো সোডিয়ামের জন্য এখনো বের করা হয়নি, তাহলে সোডিয়ামের জন্য চেক করবো, দেখো এখানটায় আমাদের কি সোডিয়াম আছে বি ইজ ইকুয়াল টু, আর কোথাও সোডিয়াম নেই, এদিকে সোডিয়াম দেখো আছে 2 আর ডি, তাহলে কত লিখবো এখানটায় বি ইজ ইকুয়াল টু 2d। ঠিক আছে, তাহলে অনেক লম্বা একটা হয়ে গেল, বাকি দেখো এখানে অক্সিজেন হাইড্রোজেনের জন্য আগেই লেখা হয়ে গেছিল। ঠিক আছে, তাহলে আর লিখতে হবে না। এবার দেখো আমি কি ধরবো, একটু বুদ্ধি করে দেখতে হবে যে কাকে আমি এক দেখবো, দেখো এ ইজ ইকুয়াল টু ডি লেখা আছে তাই তো, তাহলে আমি এখান থেকে এ ইজ ইকুয়াল টু 1 ধরলাম, তাহলে অটোমেটিক্যালি বি ইজ সরি ডি ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল, তাহলে কি হয়ে গেল এক্ষেত্রে ডি ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। এইবার ছোট দেখে একটা ইকুয়েশন খোঁজো, ছোট দেখে দেখো এখানে 2a ইজ ইকুয়াল টু সি রয়েছে, তাহলে এইটাকে ধরি আগে 2a ইজ ইকুয়াল টু সি, তাহলে কি লিখবো 2 গুণ এর জায়গায় লিখবো 1 ইজ ইকুয়াল টু সি, তার মানে এখান থেকে সি ইজ ইকুয়াল টু 2 চলে আসলো। আরো ছোট দেখে দেখো, দেখো এখানে বি ইজ ইকুয়াল টু 2d আছে, বি ইজ ইকুয়াল টু 2d, তাহলে কি হবে দেখো ডি এর মান 1, তাহলে কি লিখবো 2 গুণ 1, তাহলে কত হবে আমাদের 2 গুণ 1 মানে 2, তাহলে আমি কি পেলাম বি ইজ ইকুয়াল টু 2 পেয়ে গেলাম, তাহলে এ বি সি সব পেয়ে গেছি। এইবার দেখো এইটা আমাদের সলভ করতে হবে, দেখো কি লেখা আছে, আছে আমাদের 4a প্লাস বি ইজ ইকুয়াল টু 4d প্লাস ই। ঠিক আছে, 4a প্লাস বি ইজ ইকুয়াল টু 4d প্লাস ই, তাই তো। এবার দেখো 4a এর মান কত, এর মান হচ্ছে আমাদের 1, তাহলে কত হবে এটা 4 প্লাস বি এর মান কত, বি এর মান হচ্ছে 2, 4d, ডি এর মান কত, ডি এর মান কি আমাদের বেরিয়েছে, ডি এর মান আমাদের ডি এর মান আমাদের এই যে 1 বেরিয়েছে, তাহলে কত লিখবো 4 গুণ 1 1 প্লাস ই, তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো 4 বিয়োগ 4 কেটে যাবে, ই ইজ ইকুয়াল টু কত আসলো 2 আসলো, তাহলে ই এর মানটাও পেয়ে গেলাম। এইবার আর কিছুর মান পড়ে আছে দেখো এ ই বি সি ডি, এ বি সি ডি সবার মানই তো পেয়ে গেছি, তাহলে বসিয়ে দিই, তাহলে দেখো এর জায়গায় কত বসবে 1 বসবে, বি এর জায়গায় কত বসবে 2 বসবে, সি এর জায়গায় কত বসবে 2 বসবে, আর ডি এর জায়গায় কত বসবে, ডি এর জায়গায় 1 বসবে, এই যে ডি এর জায়গায় 1, আর ই এর জায়গায় কত বসাবো, ই এর জায়গায় বসাবো 2। ঠিক আছে, তাহলে এত বড় ইকুয়েশন হিট এন্ড ট্রায়াল করতে গেলে গন্ডগোল হতে পারতো, তার জায়গায় দেখো এটা 1 মিনিটের কাজ। ঠিক আছে, যখন একটু প্র্যাকটিস করবে দেখবে একদম 1 মিনিটের মধ্যে হয়ে যাবে, তো মাত্র 1 মিনিটের মধ্যে কিন্তু আমাদের সমস্ত রিঅ্যাকশন কিন্তু আমরা ব্যালেন্স করতে পারবো। ঠিক আছে, তাহলে আশা করি এরপরে কিন্তু রাসায়নিক গণনা বা ক্লাস 11 এর জন্য মূল কনসেপ্ট, তার মধ্যে কিন্তু আমাদের স্টয়চিওমেট্রির অঙ্ক ব্যালেন্সিং এর জন্য কিন্তু বেঁধে যাবে না। আচ্ছা এইটা আর একটা লাস্ট আমরা করে দিই, কি বলছি যে এখানেও এবিসিডি ধরে নেবো, তাহলে এ বি সি ডি। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে দেখো অ্যালুমিনিয়াম কতগুলো আছে, অ্যালুমিনিয়াম দেখো এদিকে 2a সংখ্যক রয়েছে বাম দিকে, তাহলে ডান দিকে কতগুলো আছে, ডান দিকে দেখো হচ্ছে আমাদের আছে কত, ডান দিকে আছে হচ্ছে আমাদের সি সংখ্যক, তাই তো আর কোথাও নেই, তাহলে কত লিখবো এদিকে 2a ইজ ইকুয়াল টু সি। তারপর দেখো সালফার, সালফার কত আছে দেখো 3 আর এদিকে 1, তাহলে 3 1 আর হচ্ছে এ গুণ করলে কত হবে 3a, তাই তো, তাহলে কত হবে 3a ইজ ইকুয়াল টু, দেখো সালফার এদিকে আর নেই তো নেই, এদিকে চলে আসো এদিকে ডি আর এদিকে 1, তাহলে কত হবে 1 গুণ ডি, তার মানে কি ডি। ঠিক আছে, আচ্ছা তারপর কি দেখবো, তারপর সালফার হয়ে গেল অক্সিজেন, দেখো 3 1 কারণ ব্র্যাকেটের ভিতরে আছে, তাহলে 3 4 সরি 1 না 4, 3 4 আর এদিকে এ, তার মানে কত হবে 12a, তাহলে এখানে কত লিখবো 12a। আর কোথাও অক্সিজেন রয়েছে নেই, ডান দিকে চলে আসি দেখো এখানে 4 আর এখানে কি ডি,
তাহলে কত লিখবো, এখানে লিখবো হচ্ছে অক্সিজেনের জন্য আমাদের 4D, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে বেরিলিয়ামের জন্য, দেখো বেরিলিয়ামের দিকে কত আছে, বি সংখ্যক রয়েছে, এখানে 1 আর এখানে কি বি, তাহলে কি আছে বি ইজ ইকুয়াল টু, ডান দিকে কত আছে দেখো এদিকে ডি সংখ্যক রয়েছে, ঠিক আছে। আচ্ছা, ক্লোরিনের জন্য বার করেছি না, করিনি। ক্লোরিনের জন্য দেখো 2B, কত আছে 2B ইজ ইকুয়াল টু, এদিকে ক্লোরিন আছে 3C, ব্যাস, তাহলে কত আছে এদিকে 3C। এবার কাকে আমি এক ধরবো, দেখো আমার এখানে বুদ্ধি করে আমি কোনটাকে এক ধরবো যাতে আমার সুবিধা হয়, দেখো এখানে বি ইজ ইকুয়াল টু ডি রয়েছে, তাই তো, বি ইজ ইকুয়াল টু ডি রয়েছে, বি ইজ ইকুয়াল টু ডি রয়েছে, বি ইজ ইকুয়াল টু ডি রয়েছে, হ্যাঁ, তাহলে আমি বি ইজ ইকুয়াল টু 1 ধরে নিই, তাহলে ডি ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে, ঠিক আছে। ডি ইজ ইকুয়াল টু যদি 1 হয়, দেখো এই ক্ষেত্রে কি আছে 3A ইজ ইকুয়াল টু ডি, তার মানে 3A ইজ ইকুয়াল টু 1, তাহলে A ইজ ইকুয়াল টু কত হবে 1/3, বোঝা গেল আমার কথাটা। 3A ইজ ইকুয়াল টু ডি, আর ডি এর জায়গায় তো আমি 1 বসাবো, তাহলে কি হবে 3A ইজ ইকুয়াল টু 1, তাহলে A হবে কি 1/3। এইবার A এর মান পেলাম, B এর মান পেলাম, D এর মান পেলাম, দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে 2A ইজ ইকুয়াল টু C, তাই তো, তাহলে এখানে 2A না লিখে আমি এর জায়গায় মানটা বসাবো, তাহলে কত লিখবো 2, আর A এর মান হচ্ছে 1/3, তাহলে এখানে কত বসবে 1/3, তার মানে C এর মান কত আসছে, C এর মান আসছে হচ্ছে আমাদের 2/3, তাহলে C এর মান কত আসলো, C এর মান আসলো হচ্ছে আমাদের 2/3। তাহলে দেখো আমি এখন অনেকগুলো মান পেয়ে গেছি, B এর মান পেয়েছি, A এর মান পেয়েছি, C এর মান পেয়েছি, D এর মান পেয়েছি। আচ্ছা, A B C D সবই তো পেয়ে গেছি, তাহলে এবার বসিয়ে দেবো। A এর জায়গায় কত বসাবো, এটাকে কপি করি, কপি করে তারপর বসাই, ঠিক আছে, এটাকে কপি করে তারপর বসাই, সবটা মুছতে একটু টাইম লাগবে, তো আমাকে একটু টাইম দাও, ঠিক আছে। অ্যাকচুয়ালি ভুল হলো, আমার ABCDটা না মুছলেও হতো, তাহলে আর কপি করতে হতো না, তো যাই হোক, দেখে নিই আগের থেকে যে আগে কি ছিল। দেখো এর ভ্যালু দেওয়া ছিল 1/3, তাহলে এর জায়গায় কত বসাবো, এর জায়গায় বসাবো হচ্ছে আমাদের 1/3, নিচে নিচে বসাচ্ছি, এর জায়গায় বসাচ্ছি 1/3। তারপর বি এর জায়গায় কত বসাবো, বি এর জায়গায় বসাবো 1, ঠিক আছে, দেখে দেখে বসাবো একদম, তাহলে এখানে কত বসাবো 1। তারপর সি এর জায়গায় কত বসাবো 2/3, তাহলে সি এর জায়গায় কত বসবে 2/3, আর ডি এর জায়গায় কত বসবে, ডি এর জায়গায় যদি বসে তাহলে কত বসাবো, এখানে বসাবো হচ্ছে আমাদের 1, ঠিক আছে, তাহলে ডি এর জায়গায় বসবো হচ্ছে আমাদের 1। দেখো আমাদের ভাগে কত আছে 3 রয়েছে, তাহলে কত দিয়ে গুণ করবো 3 দিয়ে গুণ করবো, অর্থাৎ প্রত্যেককে আমার কত দিয়ে গুণ করতে হবে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে প্রত্যেককে আমি 3 দিয়ে গুণ করবো। দেখো তাহলে 3 3 কেটে গেল, পড়ে রইলো 1, তাহলে এখানে 1 বসবে, এখানে 3 1 কে 3, ঠিক আছে, এখানে কত হলো 3 1 কে 3, তাহলে এখানে 3 বসবে, এখানে 3 3 কেটে গেল, পড়ে রইলো 2, আর এখানে 3 1 কে 3, তাহলে এখানে কত হবে, এখানে হবে আমাদের 3, ঠিক আছে। তাহলে আশা করি এইভাবে কিন্তু আমরা পুরো রিয়াকশন গুলোকে ব্যালেন্স করতে পারবো। তো একদম সোজা ছিল এই টেকনিক না, আর এই টেকনিকটা কিন্তু তোমরা যে কোনো রিয়াকশন, আমি এখানে অনেক রকমের রিয়াকশন দেখালাম, প্রত্যেকটা রিয়াকশনের জন্যই কিন্তু কাজে লাগাতে পারবে, আর কোনো রিয়াকশনের কিন্তু ব্যালেন্সিং তোমাদের ভুল হওয়ার চান্সেস থাকবে না। শুধু একটু কেয়ারফুল থাকবে যে যখন এই ক্যালকুলেশন গুলো করছো তখন সোজা যে ক্যালকুলেশন গুলো আছে, ধরো A ইজ ইকুয়াল টু ডি, বি ইজ ইকুয়াল টু সি, এরকম ধরনের খুঁজবে, তারপর দেখবে কোনটা আরো ছোট রাশিমালা আছে সেখানে মানগুলো বসাবে, তাহলে তোমাদের সময় কিন্তু আরো বাঁচবে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু বুদ্ধি করে আমরা আমাদের কেমিক্যাল রিয়াকশন গুলোকে ব্যালেন্স করবো। তো আশা করি যা যা করানো হলো সমস্ত কিছু বুঝতে পারলে। যারা ক্লাস 10 এর স্টুডেন্টস তাদের জন্য আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, তাতে একদম ইয়ার লং কোর্স চলছে, যেখানে কিন্তু তোমাদের জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান দুটোই কিন্তু ইন ডিটেলসে পড়ানো হচ্ছে। তো অবশ্যই তার জন্য কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে পারো, যেখানে আমরা প্রত্যেকটা ক্লাসের ক্লাস নোটস এবং ডেলি প্র্যাকটিস কোশ্চেনের শিট এবং অন্যান্য স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু আমরা শেয়ার করি। প্রত্যেকটা লিঙ্ক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, আমাদের ইনস্টাগ্রাম, প্রত্যেকটা জিনিসের কিন্তু লিঙ্ক তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এবং যারা ক্লাস 11-এ আছো তাদের স্টয়শিওমেট্রিতে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করবো যে তুমি আমার যে ক্লাস 10-এর যে লেকচারটা আছে, যেটা আমাদের মোল কনসেপ্টের উপর লেকচার, রাসায়নিক গণনার উপর লেকচার, ওটাকে দেখে নিতে পারো। তাহলে যে রিয়াকশনগুলো তোমাদের লিমিটিং রিজেন ছাড়া আছে, সেই রিয়াকশনগুলো কিন্তু দিয়ে যত প্রবলেম হতে পারে সব প্রবলেম কিন্তু তোমাদের সলভ হয়ে যাবে, প্লাস মূল কনসেপ্টের যে পার্টটা আছে সেটাও কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপর তোমাদেরকে এক্সট্রা করতে হবে শুধুমাত্র লিমিটিং রিজেন দেওয়া অঙ্কগুলো, ঠিক আছে। তো আশা করি এই অবধি সমস্ত কিছু বুঝতে আর কোনো অসুবিধা নেই। তো দেখা হবে নেক্সট সেশনে, আজকের জন্য এটুকুই, টাটা, বাই বাই।